যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত। নানা ঘটনা শুনছি, শুধু মৃত্যুর সংবাদ, শুধু হত্যার সংবাদ, গোলাগুলির সংবাদ। আজকের এই ৩ তারিখটি আমাদের কাছে বিশেষ স্মরণীয়। অনেক ঘটনা বিচ্ছিন্ন ভাবে, বিক্ষিপ্ত ভাবে। নরসিংদীর জেল ভেঙে প্রায় ৯০০ লোক বেরিয়ে গেছে। বিভিন্ন জেলায় শুধু মৃত্যুর সংবাদ পাচ্ছে, হত্যার সংবাদ পাচ্ছে পুলিশের গুলিতে। আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের জুলাই আন্দোলন একটি চূড়ান্ত রূপ নেওয়ার রূপ দিচ্ছে আর কি। তখন বুঝতে পারছি না আসলে পরিণতি কি হবে। তবে আমরা যখন ডিবি অফিসে রিমান্ডের মধ্যে, তখন কেন জানি মনে হচ্ছিল এইবার আর শেখ হাসিনা থাকবে না, এটা আমাদের মনে হচ্ছে আন্দোলনের বিরুদ্ধে। কারণ ওখানে কর্তব্যরত ডিউটি অফিসার একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর এই পর্যায়ে, তিনি যখন বলছেন যে আমার সন্তানেরা তারাও নেমে গেছে মিছিলের মধ্যে, আমি তাদেরকে সমানিত। তো এই কথা শোনার পর আমার মনে হলো যে না, আর বোধহয় হাসিনা থাকতে পারে না। তো যাই হোক, আমরা তো ওইখানে গেলাম ৪ তারিখ। ওইরকম যতটুকু বিচ্ছিন্ন ভাবে শোনা যায়, কিন্তু ইয়েতে তো আর অন্য কোনো কিছু তো অনুমোদন করে না, শুধু রেডিওটা জানা যায়। যতটুকু সংবাদ আমরা রেডিওতে পাচ্ছি, গোটা জেলখানায় আন্দোলনের নেতা কর্মীদের ভর্তি। আমরা সহ, আমাকে তো 19 তারিখে নিল, রাত্রেবেলায় নিল নজরুল ইসলাম খান, সিনিয়র আমাদের নেতা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এরপরের দিন থেকে আসা শুরু হলো ঝাঁকে ঝাঁকে। এরপরে একদিনের জন্য কারাগারে প্রেরণ করা হলো, আবার একদিনের জন্য রিমান্ডে আনা হলো, আবার কারাগারে প্রেরণ করা হলো, আবার 7 দিন পর আবার রিমান্ডে নিয়ে আসলো। এই হতে হতে তারপরে হাজত থেকে আদালত, আদালত থেকে জেলখানায়। তো তখনও আমরা সংশয়ের মধ্যে আছি যে সিরাজগঞ্জে শুনলাম থানা অ্যাটাক হয়েছে, অনেকে হতাহত হয়েছে। এই সংবাদগুলো আমরা পাচ্ছি না। 5 তারিখ 9:30 10টার দিকে যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান 1টা-1:30টার দিকে বক্তৃতা করবেন, তখন আমরা মনে করেছি খেলা শেষ, শেখ হাসিনা নাই। এরপরে আমরা সংবাদ পাচ্ছি যে এরকম যাত্রাবাড়ি থেকে লাখে লাখে মানুষ ছুটে যাচ্ছে সেই গণভবনের দিকে, উত্তরা থেকে লাখে লাখে মানুষ ছুটে যাচ্ছে গণভবনে। এই সংবাদগুলো আমরা পাচ্ছি 1টা-1:30টার সময়। উনি বক্তৃতা করলেন, আমরা রেডিওতে শুনলাম। এখানে শুধু বিটিভি আসে ঝিরিঝিরি, তাও সবার রুমে ওটা অ্যালাউ করে না, অল্প। যাই হোক, আমরা মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম। মুক্তির, আমরা জেলখানাতেই আছি, কিন্তু মুক্তির যে স্বাদ, আনন্দ সেদিন আমরা উপভোগ করেছি। আমরা অনেকেই, প্রত্যেকটি বিল্ডিং ভিতরে যে হাজতের বিল্ডিং গুলো, প্রত্যেকটা ভর্তি হচ্ছে আন্দোলনের নেতা। তো প্রত্যেকটি বিল্ডিং থেকে আনন্দ উল্লাসের শব্দ পাচ্ছি। আমি রফিক টফিক, আমরা সব এক বিল্ডিং এর। ওটা সূর্যমুখী, ওটার নাম, যেখানে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। আশেপাশে মেলা কর্ণফুলি, আরো নানা বিল্ডিং আছে। যাই হোক, এই পেয়ে আমরা তো আমাদের আনন্দে কাটলো। তারপরের দিন 6 তারিখে আমরা মুক্তি পেলাম, মনে হলো যে মুক্ত বাতাসা। তবে একজন এখানে ঠিক বলেছেন, যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত। এই রাশেদ সুন্দরভাবে ঘটনা প্রবাহ সিকুয়েন্স গুলো বর্ণনা করেছেন। এই সিকুয়েন্স গুলো বর্ণনার একটা জায়গায় তিনি বলেছেন যে এখানে বিএনপির কি ভূমিকা। হাসিনা 22শে জুলাই নিজে সংবাদ সম্মেলন করে বলছে যে আমি জানি এর পিছনে কে আছে, বিএনপি আছে, এদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। আপনারা দেখবেন এখনো আছে, তার ডকুমেন্টস আছে। তার কয়েকদিন পর ওবায়দুল কাদের বলছে, তখন তুঙ্গে উঠেছে। ওবায়দুল কাদের বলেছে উচিত শিক্ষা দেওয়া হবে, উচিত শিক্ষা দেওয়া হবে এদেরকে। এরপরেও যে কথাগুলো বলেন, খুব দুঃখ না। আমি যারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নতুন একটি রাজনৈতিক তরুণরা, আমার তাদের সম্পর্কে বলার কিছু নাই। তবে রাশেদ বলে গেছে আর কি, রাজনৈতিক সংস্কৃতি উন্নত হতে হবে। সেটি না হলে পরে আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরের মধ্যেই আমাদের থাকতে হবে। শেখ হাসিনা সকাল সন্ধ্যা গালাগালি করতেন, দেশে তার বিরোধী রাজনৈতিক পক্ষকে নোংরা ভাষায় গালাগালি করতেন, স্টেজের মধ্যে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করতেন, জিয়াউর রহমান সম্পর্কে আজে বাজে কথা বলতেন। এবং ওনার যে ছেলে, গুরুধর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে দুই টোকারি করে কথা বলতেন। আমরা কখনোই, আমরা ছোটবেলা থেকে রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ দেখেছি। এই যে রাজনীতিকে একটা জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া, এটা উনি করেছেন।